নির্বাণ উপস্থিত কলেজের সকল ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দের সামনে স্পর্শীর হাত নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে দৃঢ় কণ্ঠে বলে, স্পর্শী আমার বিয়ে করা স্ত্রী। শি ইজ দ্য ওয়াইফ অফ নির্বাণ সায়েদ। কথাটি যেন সকলের কর্ণকুহরে বজ্র নিঘর্ষিতের ন্যায় তরঙ্গিত হলো। আশ্চর্যজনিত ভাব ভর্তি হলো দৃষ্টির কানায় কানায়। ওষ্ঠদ্বয়ের মাঝে কিঞ্চিৎ দূরত্ব বিদ্যমান। স্পর্শীর অবস্থাও বিপরীতমুখী নয়। সে দৃষ্টি তুলে নির্বাণের পানে নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন কিছুর প্রত্যাশা সে কোনো কালেই করেনি, আর করবেই বা কি করে। নির্বাণের ব্যক্তিত্ব তো আর বলে কয়ে বেড়ানোর মতো নয়। সে তার জীবন অত্যন্ত একান্ত রাখতে পছন্দ করে। নির্বাণের নাম আর শিক্ষাগত যোগ্যতা ব্যতীত কেউই তার ব্যাপারে সামান্যটুকু তথ্য জানে না, এমনকি তার কলিগরাও পর্যন্ত না। ক্লাসে বা স্টাফ রুমে কেউ যদি কখনো তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেও থাকে, তাহলে নির্বাণ সেটা খুব সূক্ষ্মভাবে এড়িয়ে চলে। সেখানে আজ সে নিজে থেকে সকলের সামনে স্পর্শীকে নিজের স্ত্রী বলে পরিচয় করিয়ে দিচ্ছে। বিষয়টা এলাহি কাণ্ডের ন্যায় ঠেকল সকলের নিকট। তবে অবিশ্বাসের এক ছাপ তখনও বিদ্যমান সকলের মাঝে। আকস্মাৎ কেউ একজন চিত্তে সাহস জুগিয়ে বলেই উঠল, আপনি যে সত্য কথা বলছেন সেটা কিভাবে বিশ্বাস করি আমরা? নিজের অবৈধ সম্পর্ক লুকাতে মিথ্যাও তো বলতে পারেন আপনি। যুবকটির সাহসিকতা দেখে সকলেই হতবাক। ভাবল, এবার নির্বাণ নিশ্চয় রাগে ফেটে পড়বে। তিক্ত মুখের বাণীতেই বিষিয়ে দিবে টগবগে যুবকটির চঞ্চলতা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নির্বাণ আজ আর রাগল না। শীতল নয়নে তাকালো সে। নির্মল কণ্ঠে সকলের দিকে একটি প্রশ্নই ছুড়ে দিল। সোশ্যাল মিডিয়ায় যখন আমাদের ছবি সেই জঘন্য শিরোনাম সহকারে ভাইরাল হলো, তখন সবাই নিমিষেই সেটা বিশ্বাস করে ফেলেছিল। কেউ তো একবারও প্রশ্ন বা যাচাই করতে আসেনি সেই পোস্টার সত্যতা কতখানি। তাহলে এখন এই প্রশ্ন আসছে কেন? কিয়ৎকালের ব্যবধানে সকলের মুখশ্রী বিবর্ণ আকার ধারণ করল। কণ্ঠনালীতে বাঁধল হরতাল। নির্বাণ স্মিত হাসল। পুনরায় প্রশ্ন করল, এখন কেন প্রমাণ চাচ্ছে সবাই? যেখানে আমি আগেই বলেছি ছবিগুলো সত্য আর আমরা দুজন বিবাহিত, সেখানে দ্বিধা থাকছে কেন? তার মানে কি আমি বুঝবো সোশ্যাল মিডিয়ায় র্যান্ডমই যে কেউ এসে যা ইচ্ছা তাই লিখে পোস্ট করুক না কেন সেটা শতভাগ গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য? কিন্তু যাকে আপনারা দীর্ঘ সময় ধরে দেখে আসছেন তার বলা কথা নয়? প্রমাণ দিয়ে নিজের কথা বিশ্বাসযোগ্য করাতে হবে, এমন পার্থক্য কেন? এখন গিয়ে প্রশ্ন কেন ওঠে, মানুষটার বলা কথাগুলো কতখানি সত্য? আদৌ সত্য তো? এবার নীরবতার পরিমাণ যেন দৃঢ় হলো। উত্তর দেওয়ার মতো বর্ণ, শব্দ, বাক্য জমা নেই কারোরই ভাণ্ডারে। নির্বাণ এবার দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সবটা সত্য নাকি মিথ্যা, এই প্রশ্নটা এখন কেন আসে? আগে কেন পোস্টটা দেখা মাত্রই এই প্রশ্নটা মাথায় আসেনি? কেউ কেন কোনো যাচাই বাছাই করেনি? আমার জানা মতে ছবিতে কোনো অশ্লীলতা কিছুই ছিল না। তাহলে তখন এই প্রশ্ন মাথায় না আসার কারণটা কি? এবারও নিরুত্তর রইল সবাই। কি উত্তর নেই কারোর কাছে? এখন কারণ জানো কেন? কারণ হচ্ছে আমরা বাঙালি জাতি। আমরা খেটে খেতে নয়, বরং আমাদের সামনে একটা জিনিস সুন্দর করে সাজিয়ে টাজিয়ে পরিবেশন করে দিলেই সেটা আমরা আহার করতে পছন্দ করি, হোক সেটা ভালো বা মন্দ। এখানেও বিষয় একই। তোমাদের সকলের সামনে সাজিয়ে গুছিয়ে একটা জিনিস পরিবেশন করা হয়েছে, আর তোমরাও সেটা অনাহারে আহার করেই চলেছ। সমালোচনা করে চারিদিকে শেয়ার করতে তো একদমই ভোলনি। আর মূল জিনিসটাকে 4 ডিগ্রি বানিয়ে বলা তো আমাদের বাঙালি জাতির জন্মগত অভ্যাস। সেটা নাই বা বলি, কিন্তু সময়ের ব্যবধানে কোনো বিচার আচার না করে চরিত্রহীন আর চরিত্রহীনার ট্যাগটা লাগিয়ে দিয়েছ। অশ্রাব্য ভাষায় যা নয় তাই বলে গিয়েছ। তোমাদের আচরণ দেখে আমি যা বুঝেছি এটাই হচ্ছে বর্তমানের মডার্ন জাতির নমুনা। এতটুকু বলে নির্বাণ যেন স্থির হলো। সকলের মাথা তখন নত।
তবে লজ্জায় নাকি সংশয় তা বোঝা গেল না। নির্বাণ সেই দিকে তাকিয়েই বলল, তোমাদের মন মানসিকতা ঠিক কোন পর্যায়ে চলে গিয়েছে সেটা ফেসবুকে ঢুকে কমেন্ট বক্সে গেলেই দেখা যায়। না বোঝো তোমরা কোনো সম্পর্কের শুদ্ধতা, আর না চেনো কোনো সম্পর্কের মাধুর্যতা। বোঝো শুধু ফেসবুক। কোনো একটা পোস্ট দেখেছো, তার ভিত্তিতে মানুষের চরিত্র কেমন সেটা নির্ণয় করে ফেলেছো, অথচ জানার চেষ্টাই করছো না আসল ঘটনাটা কি। দোষ অবশ্য তোমাদেরও না, এই জেনারেশনেরই, যেখানে আজকাল ভাই বোন একসাথে বের হতে পারে না, একসাথে বের হলেই তাদের নোংরা চোখে দেখা হয়। সেখানে আমাদের তোমরা রেহাই দিবে, এটা ভাবা তো বিলাসিতা। নির্বাণ এবার স্পর্শীকে ধরে রাখা হাতটা টেনে তাকে তার পাশে এনে দাঁড় করালো। অতঃপর স্পর্শীর দিকে তাকিয়ে বলল, যাই হোক, অনেক বলে ফেলেছি, আর কিছু বলার ইচ্ছা বা শক্তি কোনোটাই আমার নেই। তবে সময় মতো সব প্রমাণ হাতের নাগালে পেয়ে যাবেন আপনারা। সেই সাথে আমাদের কাবিন নামার ছবিও আছে। স্পর্শী আমার বউ, এটা নিয়ে কারোর মনে সন্দেহ থাকুক তা আমি চাই না। আর হ্যাঁ, পরবর্তীতে যে কোনো ঘটনায় নিজেদের বিচার বুদ্ধি পাশে না রেখে প্রয়োগ করতে শিখে নিও। নিজের মনুষ্যত্ব বিলীন হয়ে যেতে দিও না। দ্যাটস অল। নির্বাণের ঠান্ডা মাথায় বলা প্রত্যেকটা কথা শূন্যের ধারালোর ন্যায় আঘাত করল সকলের মস্তিষ্কে, প্রভাব ফেলল মনোবৃত্তে। অনুশোচনায় দ্বিধা দ্বন্দ্বে ভুগতে থাকলো বক্ষস্থলটি, যার সবটাই নির্বাণ বেশ বিচক্ষণতার সাথে করেছে। স্পর্শীকে নিয়ে উপহাস এবং গালমন্দ করা মানুষদের মধ্যে তারই ক্লাসমেটদের সংখ্যা ছিল বেশি, যা নির্বাণের দৃষ্টি এড়ায়নি, তাই এর শোধ নিয়েছে এইভাবে। প্রত্যক্ষভাবে নির্বাণ তাদেরকে নিজের কর্মের শাস্তি না দিলেও পরোক্ষভাবে মানসিক অশান্তিতে এবং তীব্র অনুশোচনায় ফেলে দিয়েছে ঠিকই। নির্বাণের বলা কথার ভঙ্গিমা এমনই যে তার কথা উপেক্ষা করার জোর কারোরই নেই। যদিও সকলের ক্ষেত্রে একই মনোভাব কাজ করে না, তবে তার কথাগুলো কোথাও না কোথাও গিয়ে ঠেকেছে ঠিকই, যেটা কিনা ছিল নির্বাণের মূল লক্ষ্য। এদিকে নিজের বক্তব্য শেষ করেই নির্বাণ যেভাবে স্পর্শীর হাতটা ধরে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল। স্পর্শী তখনও কোনো একটা ঘোরের মাঝেই ছিল, সবকিছুই স্বপ্নের মতো লাগছে তার কাছে। নির্বাণ যে তার জন্য নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে স্ট্যান্ড হয়ে নিয়েছে, কথাটা ভাবতেই কথা বলছে তা যেন অবিশ্বাস্য ব্যতীত কিছু মনে হলো তার কাছে। কেননা নির্বাণ কখনো কারোর কাছে নিজেকে এইভাবে তুলে ধরে না। আজ সে এমনটা করেছে শুধুমাত্র তার জন্য। এ থেকে বোঝা যায় নির্বাণের জীবনে তার গুরুত্ব ঠিক কোথায় অবস্থিত। স্পর্শীর দৃষ্টিতে এবার প্রফুল্ল চিত্তে আবৃত হলো। অধর দয়ের কোণে জাগলো এক ফালি নিষ্ঠতা, মান অভিমান অভিযোগ গলে পড়তে থাকলো নিজ দায়িত্বেই। ওয়েটিং রুমে কাউসের ওপর একরাশ বিরক্তি নিয়ে বসে আছে রুদ্র। পাশের চেয়ারে তার বন্ধুরা, সকলের চোখে মুখে নিস্পৃহা ভাব। সকলের কাছ থেকে মোবাইল ফোনটা নিয়ে বন্ধ রাখা হয়েছে, যার দরুন বাহিরের কি হচ্ছে না হচ্ছে সেই সম্পর্কে তারা মোটেও অবগত নয়। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার ফলে তিক্ততা এসে পড়ে সকলের মাঝে। নিজের মনের ঝাল মেটাতে অতি নিম্ন ভাষায় যে যাই পারছে তাই বলে চলেছে নির্বাণ এবং স্পর্শীকে নিয়ে। রুদ্রও তাল মেলাচ্ছে তাদের সহিতে। তাদের মুখের ভাষা এতটাই নিম্ন যে সাধারণ কেউ শুনলে কর্ণকুহর হতে রক্তের বন্যা বইতে সময় লাগবে না, এতটাই অশোচনীয় কথাবার্তা চলছিল তাদের মাঝে। কিছু সময় এভাবে অতিক্রম হয়ে যেতেই ওয়েটিং রুমের দরজা খুলল। দরজা খোলার শব্দে সকলের নেত্র গিয়ে আটকালো সেই দিকে। ধূসর কালো রঙের স্ন্যাক্সের মৃদু শব্দ তুলে এগিয়ে এলো নির্বাণ। নির্বাণকে দেখেই রুদ্র অবজ্ঞাসূচক একটা হাসি হাসল। নিজের জায়গা ছেড়ে দিয়ে উঠে সম্মুখে দাঁড়ালো নির্বাণের। বলল, কি ব্যাপার স্যার, হঠাৎ এখানে আসলেন যে? কোনো বিশেষ ব্যাপার স্যাপার আছে নাকি? নির্বাণ স্মিত হাসল। তা অবশ্য আছে বটেই,
না হলে আমার ক্লাস এখনো তো লো হয়নি যে তোমার সাথে আমার দেখা করতে আসতে হবে। কথাটা শুনেই রুদ্রের অভিব্যক্তিতে ক্রোধান্বিত দেখা গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, সেটা দেখতেই পাচ্ছি, তবে একটা বিষয় কি জানেন তো, আপনার আর আপনার প্রিয়তম ছাত্রীর কুকর্ণ বনাম শহর, যেটা এখন চাইলেই আপনি অস্বীকার করতে পারবেন না। বলি কি, আর কাউকে পেলেন না ভালো, শেষে কিনা একটা নষ্টা। নির্বাণ মুহূর্তেই কণ্ঠস্বর দ্বিগুণ করে বলো, মুখের ভাষা ঠিক রেখে কথা বলো, না হলে পরিণাম যা হবে তা তোমার সহ্য সীমার বাহিরে চলে যাবে। বাবা, এত ভালোবাসা, আই এম ইমপ্রেসড। তবে নিজের ভালোবাসা একটা সস্তা মেয়ের উপরে অপচয় করছেন না, যে নাকি আপনাকে ইউজ ছাড়া আর কিছুই করছে না। জানেন তো, মেয়েটি বিবাহিত, নিজের কার্য হাসিল করতেই আসে আপনার সাথে। খামোখা ওর জন্য নিজের সম্মানটা হারালেন আপনি। কথাটা বলে রুদ্র আফসোসের সুরে চ উচ্চারণ করার মতো শব্দ করতে লাগলো। নির্বাণ তা দেখে বলল, আসলেই তোমাকে দেখে মুখের ভাষা সভ্য রাখা দায়। অকথ্য ভাষা মুখ দিয়ে বেরিয়েই আসে। সেম টু ইউ। আপনাকে তো স্যার হিসেবে কল্পনা করতেও আমার ঘৃণা করে এখন। না জানি এত সম্মান এখনো কেন দিচ্ছি আপনাকে। রুদ্রের গা ছাড়া ভাব। নির্বাণ তা দেখে রুদ্রের নিকটে এসে তার কানের সামনে মুখ এনে ফিসফিসিয়ে বলে, বলার আর কিছু সময় বাকি আছে তোমার হাতে? বলে নাও। বাট আফটার অল, এই while the real countdown will be started। কথাটা শুনে রুদ্রের ভুরু কুঁচকে এলো। মানে কি? আগুন হাতে দিয়েছো তুমি, সুতরাং হাত পোড়া এখন অনিবার্য। অপেক্ষা করো, নিজের সকলের কর্মের ফল পাবে তুমি। কথাটা বলে নির্বাণ সরে এলো এবং দরজার দিকে অগ্রসর হলো। যেতে যেতে আনমনে বলে উঠল, আমার স্পর্শীকে নিয়ে বলা প্রত্যেকটা কথার শোধ আমি নিবই। এভাবে ছাড়া পাবে না তুমি। আই উইল মেক শিওর ইউ মাস্ট বি ট্রাভেল ইন দ্য লং রান। রৌদ্র তপ্ত অম্বরে স্থির চিত্তে চলাচল করছে তুলো রাশির দল। দূর থেকে দেখতে তাদের একদমই হাওয়াই মিঠার মতো লাগছে, শান্ত মিষ্টি। সারি সারি গাছ রাজ্য সম অভিমান নিয়ে মাটির গহীনে খুঁটি শক্ত করে দাঁড়িয়ে আছে। অনিলের অভাবে নড়চড় নেই পাতায়, নৈশব্দ নিস্পন্দন পরিবেশ। তবুও অদৃশ্য এক আলোড়নের রেশ বৃদ্ধি পাচ্ছে সকলের অভ্যন্তরের প্রখর ভাবে। ঝড় বইছে সামাজিক মাধ্যমে। ঈষৎ প্রহর পূর্বেই নির্বাণের বলা প্রত্যেক কথা এখন সকলের কর্ণ গহ্বরে ঝংকার তুলছে। সকলের মুঠো ফোনের কৃত্রিম পর্দায় এখন শুধু নির্বাণ আর নির্বাণ। যদিও বা অনেকে অনেকভাবেই নির্বাণকে তুলে ধরেছে, তবুও সেগুলো বেশিরভাগই তার পক্ষেই। তখন নির্বাণের বক্তব্য অনেকেই ভিডিও করে নিয়েছিল এবং নির্বাণ যাওয়ার পরপরই কিছুটা কাটছাট করে জাবির মেইন গ্রুপে পোস্ট করা হয়েছে। সেখান থেকে আবারও বিভিন্ন ডিপার্টমেন্টের পাবলিকস পার্সোনাল গ্রুপে ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং চোখের পলকেই ভাইরাল হয়ে যায়। পরিষ্কার হয়ে যায় স্পর্শী ও নির্বাণের মধ্যকার সম্পর্ক। মুখে মুখেও গুঞ্জন তুলতে থাকে নির্বাণ, স্পর্শীর নাম। কালক্রমে খবরটা রুদ্রের নিকট এসেও পৌঁছালো। তবে অবাক হওয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া দেওয়ার আগেই ডাক পড়ল ভিসির রুমে। বাধ্য হয়েই রুদ্র এবং তার বন্ধু মহলের সকলে এগিয়ে গেল ভিসির রুমে। যেতে যেতেই সকলে বুঝে নিল এখন ঠিক কি হতে চলেছে। কেননা এইসব সাধারণ ঝগড়াঝাটির বিষয় ডিপার্টমেন্টের হেডরাই সমাধান করে থাকে, কিন্তু এবার ভিসি যেহেতু নিজে থেকে বিষয়টা পর্যবেক্ষণ করছেন, সেহেতু জল অনেক দূর গড়িয়ে গিয়েছে। পুরো ঘটনায় এখন তাদের বিপক্ষে। ভিসি রুমে আসতেই সকলে নির্বাণ তাপসী ডিপার্টমেন্টের হেডকে দেখতে পেল, সাথে আরো অপরিচিত কয়েকজন এবং নিজ নিজ বাবা মাকেও। মুহূর্তে সকলের আত্মার পানি শুকিয়ে এলো। ইতিমধ্যে সকলের বাবা মাকে যেহেতু ডাকা হয়েছে, সেহেতু আজ কারোরই রেহাই নেই।
বড় কিছু হতে চলেছে সামনে। তপ্ত নিঃশ্বাস ফেলল সকলে। রুদ্রদের দেখে তাপসী মিস তাদের স্বামীদের পাশে দাঁড়াতে বলল। সামিরা নির্বাণদের উল্টো পাশেই দাঁড়িয়েছিল। তাপসী মিসের কথা অনুযায়ী রুদ্ররা স্বামীর পাশে মাথা নত করে দাঁড়ালো। ভিসি এক নজর সকলের দিকে চোখ বুলিয়ে নিয়েই জিজ্ঞাসা করল, ভার্সিটিতে উচ্ছৃঙ্খল ব্যবহার করার কারণ কি জানতে পারি? রুদ্র নির্বিকার ভঙ্গিতে নিজের পক্ষ নিয়ে নিজেই বলতে শুরু করলো এবং সব দোষ স্বামীদের ওপর চাপিয়ে দিতে চাইল। সামি এবং মাহিন এবং এর প্রতিবাদ করে উঠলেই ভিসি বলে ওঠেন, সবাই চুপ, সকলকে বলার সুযোগ দেওয়া হবে। কথাটা শুনে সামি আর মাহিন ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল। আর এইদিকে রুদ্র সুযোগ পেয়ে নিজেকে রক্ষা করতে বানোয়াট এক কাহিনী শোনালো সকলকে, যার মধ্যে কিনা সম্পূর্ণ দোষটা দেখালো স্বামীদের। অতঃপর স্বামীদের যখন বলতে দেওয়া হলো, তারা সত্য ঘটনাটাই বলল, যা কিনা ছিল রুদ্রের বলা কাহিনীর সম্পূর্ণ বিপরীত। দুই পক্ষের কথা শুনে তারা বাঁ পাশে দাঁড়িয়ে থাকা টিচার্সগুলোর দিকে তাকালো। এবার আপনারা বলুন, আসল ঘটনাটা কি? মিথ্যা কে বলছে এখানে? নির্বাণ বলল, কে মিথ্যা বলছে তা না হয় আপনি নিজেই দেখে নিন স্যার। কথাটা বলে নির্বাণ এগিয়ে এলো, ভিসির পাশে এসে দাঁড়িয়ে পকেট থেকে ফোনটা বের করে একটা ভিডিও ক্লিপ ছেড়ে দিল, যেটাতে কিনা সকলের সম্পূর্ণ ঘটনা স্পষ্ট রেকর্ডেড ছিল। আর এতে পরিস্ফুটিত বোঝাই যাচ্ছিল রুদ্র স্পর্শীকে বুলি আর হ্যারেস করছিল। তারই প্রতিবাদ করতে সামি মাহিন এগিয়ে আসে। তারা প্রথমে ওয়ার্নিং দিলেও রুদ্র তাদের উস্কিয়ে দেয় এবং একটা ঝগড়া বিবাদ সৃষ্টি করে। এর মাঝে সাধারণ অনেকেই আহত হয়, প্লাস স্পর্শীয় মাথায় আঘাত পায়। সবটা দেখে ভিসির চোখের রেখা সরু হয়ে আসে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রুদ্রের দিকে। এইসব কি? রুদ্র আমতা আমতা করে বলে, না মানে স্যার। পরিষ্কারভাবে কিছু বলার পূর্বেই ভিসি তেজি কণ্ঠে বলে ওঠেন, ভার্সিটিতে এমন ধরনের বিহেভিয়ার গ্রহণযোগ্য নয়, তা কি তুমি জানো না? হ্যারেসিং, বোলিং, ফাইটিং আর যে নিষেধ এখানে, তা কি ভুলে গিয়েছ? তার উপরে আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলার সাহস কিভাবে হয় তোমার? রুদ্র কিছু বলার আগেই নির্বাণ বলে ওঠে, স্যার, রুদ্রের কৃত্তিকালাপ এখানেই সীমাবদ্ধ নয়, তার বিরুদ্ধে আরো কিছু কমপ্লেইন আছে। কি দেখাও। নির্বাণ মাথা দুলিয়ে একটা ফাইল খুলে ভিসির সামনে টেবিলে রেখে আসে। ভিসি সেটা হাতে নিয়ে চোখ বোলাতেই নির্বাণ বলতে শুরু করে, রুদ্রের এরকম বুলিং, র্যাগিং, ঝগড়া এবং মারপিট করার আরও পুরানো রেকর্ড অ্যান্ড কমপ্লেইন আছে। সেই সাথে রুদ্র যে মাদকাসক্ত সেটার প্রমাণও এখানে দেওয়া আছে, আপনি চাইলে দেখতে পারেন। নির্বাণ সবটাই খুব সুন্দর করে গুছিয়ে টুছিয়ে ভিসির নিকট সব তথ্য প্রদর্শন করেছিল বলেই তার কোনো কিছুই বুঝে উঠতে সময় লাগলো না। সেই সাথে অথরিটি যে এতদিন টাকা খেয়ে রুদ্রকে স্বাধীনতা দিয়ে আসছিল, সেই তথ্যটাও ছিল সেখানে। রিপোর্টটা দেখে বোঝা কষ্টসাধ্য নয় যে খুব আগে থেকে এই রিপোর্টটা তৈরি করা হচ্ছিল, কেননা এখনকার সকল তথ্য এতটা সূক্ষ্ম আর পাকাপোক্ত যে তা অদেখা করা একেবারেই সম্ভব নয়। ভিসি সাহেব বেশ অভিনিবেশের সাথেই সবগুলো পয়েন্ট পর্যবেক্ষণ করতে লাগলেন। এর মাঝে রুদ্রের বাবা মারা প্রতিবাদ করে ওঠেন। নিজের ছেলের পক্ষ নিয়ে বলতে গেলে তাপসী মিস এবং আরেকজন স্যার মিলে তাদেরকে চুপ করিয়ে দেন। অন্যদিকে সব দেখে ভিসি তৎক্ষণাৎই নিজের সিদ্ধান্ত জানালেন, তোমাকে বহিষ্কৃত করা হচ্ছে রুদ্র। ইউ আর রাস্টিকেটেড নাও। তোমার মতো স্টুডেন্ট এই ভার্সিটিতে থাকুক তা আমি চাই না, সো ইউ মে ক্যান লিভ মি নাও। আর বাকি সবাইকে 2 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হলো। যেহেতু তোমরা আজকের ঝগড়া মারপিটের অংশে ছিলে, সেহেতু তোমাদের এই শাস্তি প্রাপ্য। কথাটা বলেই ভিসি ক্ষান্ত হলেন। রুদ্র করুণ কণ্ঠে বলে ওঠে, আপনি এমনটা করতে পারেন না স্যার, আমাকে আরেকটা সুযোগ দিন।
আমি নিশ্চিত ভালো হয়ে দেখাবো। আর কোনো কমপ্লেন পাবেন না আপনি। রুদ্রের সাথে রুদ্রের বাবা মাও একই কথা বলেন, সুযোগ চাইলেন একটা। তবে ভিসির মন গলল না। শুধু সে বললেন, ইটস টু লেট নাও। কথাটা বলেই তিনি ডেস্ক থেকে একটা কাগজ বের করে সেটাতে সাইন করে রুদ্রের দিকে এগিয়ে দিলেন এবং বললেন, তুমি যেতে পারো। কিন্তু স্যার, রুদ্রের কথা বলার মাঝেই নির্বাণ বলে ওঠে, না স্যার, কাহিনী তো এখনো শেষ হয়নি, ওকে পুলিশে দেওয়া বাকি আছে। ভিসি ভুরু কুচকে জিজ্ঞাসা করলেন, পুলিশে দেওয়া বাকি আছে মানে? নির্বাণের কণ্ঠনালীতে খানিকটা আক্রোশ মিশিয়ে বলল, ওর বিরুদ্ধে সাইবার ক্রাইমের মামলা আছে। শি ইজ এ ব্লাডি ক্রিমিনাল। নির্মাণের কণ্ঠনালীতে এমন ভাব দেখে সবাই হতবাক হলো। কথাটা শুনে ভিসির কপালে ভাঁজ দৃঢ় হলো। কণ্ঠটা উদ্গ্রীব শোনালো তার, বলছো কি তুমি? প্রশ্নের বিপরীতে জবাব এলো এটাই, সাইবার ট্রাইব্যুনালকে খবর দেওয়া হয়েছে, তারা রাস্তায় আসছে। নির্বাণের কথা শেষ হওয়ার পর মুহূর্তেই রুদ্র আত্মরক্ষার জন্য চেঁচিয়ে বলে ওঠে, মিথ্যা আরোপ হচ্ছে সব। কিসের ক্রাইম, কিসের কি? কিছুই করিনি আমি, নির্দোষ আমি। আপনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, এমন করতে পারেন না আপনি। নির্বাণ রুদ্রের অভিমুখ বরফের ন্যায় অতি শীতল দৃষ্টিপাত করে। তার কথা বাতাসে ভেসে বেড়ানোর মতো নয়। যথেষ্ট প্রমাণ না থাকলে আমি কখনো কারোর বিরুদ্ধে কথা বলি না। বাকি তুমি বুঝদার। নির্বাণের সবাক্ত কটাক্ষ ধরতে পেরে রুদ্রের মুখ পাংশুটে দেখালো। বিবর্ণ করুণ অভিলাষ দৃষ্টিতে তাকালো নিজের বাবা মায়ের পানে। কিঞ্চিত প্রত্যাশা নিয়ে চেঁচিয়ে উঠল, কিসের প্রমাণ? আমি যেখানে কিছুই করিনি সেখানে প্রমাণ কিসের? মিথ্যা বলা বন্ধ করুন। বাবা মা, তোমরা কিছু কেন বলছো না? আমি সত্যি কিছু করিনি, বিশ্বাস করো। কে কি করেছে তাই একটু পরেই জানা যাবে। তোমার বলতে হবে না, তখন প্রমাণই সব বলবে। নির্বাণের কথা শেষ হতে না হতেই রুদ্রের মা রাবেয়া ইসলাম নিজের সন্তানের পক্ষ নিয়ে বলে ওঠে, আপনাদের কোথাও হয়তো কোনো ভুল হচ্ছে। আমার ছেলে মোটেও এমনটা না। আজ হয়তো সে ভুল করেছে, কিন্তু সে কখনোই কোনো অনৈতিক কাজ করতে পারে না। ওকে একটা সুযোগ দিন আপনারা। রুদ্রের বাবা ইকবাল শেখও রাবেয়ার কথার সাথে তাল মিলালো। নিজের সন্তানকে রক্ষা করতে নিজের সকল জোর দেখান তিনি। অবিলম্বে উগ্রবীর্য কণ্ঠধ্বনিতে অনুশুদ্ধ পরিবেশটি কোলাহলে পরিপূর্ণ হয়ে পড়ল। ভারসাম্য রক্ষার্থে ভিসি রুদ্রের বাবা মাকে তিনি বেরিয়ে যেতে বললেন, সাথে অতিরিক্ত সকল মানুষকেও। আপাতত তিনি কোনো রকমের হট্টগোল চাচ্ছেন না। তার নির্দেশে বাধ্য হয়ে সকলকে বেরিয়ে যেতে হলো। রুম থেকে গেল শুধু রুদ্র, নির্বাণ, তাপসী আর একজন অচেনা ব্যক্তি। যদিও ইকবাল রাবেয়া যেতে চাচ্ছিলেন না, তাপসী ম্যাম তাদেরকে জোরপূর্বক বের করে দেন। রুমের পরিবেশ আগের ন্যায় হতেই ভিসি নির্বাণকে উদ্দেশ্য করে বলেন, আমাকে কোনো কিছু না জানিয়ে সাইবার ট্রাইব্যুনালদেরকে ডাকলেন কিভাবে আপনি? কিসের ভিত্তিতে আপনি তাদেরকে ডাকছেন? কি করেছে ও? ভিসি স্যারের কথা শুনে রুদ্রের বর্ণহীন মুখশ্রীটা ঈষৎ উজ্জ্বল দেখালো। চিত্তে প্রত্যাশার ক্ষীণ প্রদীপ জ্বলে উঠল যেন। নির্বাণ মন্থর কণ্ঠে প্রত্যুত্তর করল, রুদ্র সোশ্যাল মিডিয়ায় ভার্সিটির গ্রুপে আমার ওয়াইফকে বুলি, হ্যারেস, মানহানি করার উদ্দেশ্যে কিছু ছবি ছেড়েছিল, যা এখন ভাইরাল। ভার্সিটির সকলেই এখন এইসব নিয়ে কথা বলছে, কটূক্তি করছে। বিষয়টা এখন এতটাই নিম্ন পর্যায়ে চলে গিয়েছে যে তারা সকলে আমার ওয়াইফের চরিত্রের উপরে প্রশ্ন তুলেছে। ভিসি বলল, সেটা আপনার পার্সোনাল ইস্যু, আপনি কেন সেটা ভার্সিটির ভেতরে টানছেন? রুদ্রকে আপনার পুলিশে দেওয়ার হলে ভার্সিটির বাহিরে গিয়ে দিন, এখানে না। আপনি ট্রাইব্যুনালদের এখনই ফোন করে আসতে মানা করুন। আমি ভার্সিটির ভেতরে কোনো রকম ঝামেলা চাচ্ছি না। সরি, বাট এটা পার্সোনাল ইস্যু না। আমি আমার পার্সোনাল আর প্রফেশনাল লাইফ নিয়ে খুবই সতর্ক। আমি কখনো দুইটা মিক্সড আপ হতে দেই না। ইস্যুটা পার্সোনাল হলে আমি কখনোই ভার্সিটির ভেতরে এই কথাটা তুলতাম না। ট্রাইব্যুনালদের তো ডাকা দূরের কথা, কিন্তু জিনিসটা এখন আমার পার্সোনাল লাইফ কম
প্রফেশন লাইফে প্রভাব ফেলেছে বেশি, তাই আমি বাধ্য হয়েছি এমনটা করতে। আর ইমার্জেন্সি ইস্যুতে টিচারদের অধিকার আছে পুলিশদের ডাকার। ভিসি উগ্র স্বরে বলে ওঠেন, এটা আমার কাছে মোটেও ইমার্জেন্সি কেস লাগছে না মিস্টার নির্বাণ সাইয়েদ। ভার্সিটির এটার সাথে কোনো সম্পর্ক নেই। আপনি পার্সোনাল লাইফের শত্রুতা এখানে টেনে আনছেন, তাও আমার পারমিশন ছাড়াই। নির্বাণের কপালে দৃঢ় ভাঁজ পড়ল। বিষয়টা ভার্সিটির সাথে রিলেটেড না, সেটা আপনি কিভাবে বলতে পারছেন? এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দু ভার্সিটির গ্রুপ থেকেই হয়েছে। আমি এই ভার্সিটির শিক্ষক, আর আমার ওয়াইফ এখানকার স্টুডেন্ট। আমাদের দুইজনের অনুমতি ছাড়াই আড়াল থেকে ছবি তুলে সেটা গ্রুপে অতি নিম্ন পর্যায়ে নিয়ে তুলে ধরা হয়েছে। বাজে কথা বলা হয়েছে, প্রশ্ন করা হয়েছে আমাদের সম্পর্ক নিয়ে। এমনকি আমার ওয়াইফ ভার্সিটিতে আসলে তাকে অপমানিত, লাঞ্ছিত করা হয়েছে সকলের সামনে। এমনকি আঘাতও করা হয়েছে, কলঙ্ক লাগানো হয়েছে আমাদের দুজনেরই গায়ে। সম্মানহানি হতে হয়েছে আমাদের দুজনকেই। আপনার ভার্সিটির শিক্ষক স্টুডেন্টদের মানহানি হচ্ছে, বুলি হ্যারেস হচ্ছে, সেটা এখন ভার্সিটির দেখার বিষয় নয় কি? নাম কিন্তু আমার একার না, ভার্সিটিরও হয়েছে, ভেবে দেখুন একটু। কথাটা বলে নির্বাণ একটু দম নেয়, তারপর বলে, এখনো বলবেন কি এটা আদৌ ভার্সিটির ইস্যু না? ভিসি কিছুক্ষণ চুপ থেকে বলেন, বিষয় যাই হোক, যেহেতু এখানে ভিসির মান সম্মান জড়িত, সেহেতু আপনাকে আগে আমাকে ইনফর্ম করার প্রয়োজন ছিল, কিন্তু আপনি সেটা করেননি। যদি এখন ভার্সিটির নাম খারাপ হয়, তাহলে এর দায় কে নেবে? আপনার এই পদক্ষেপের জন্য আমি আপনাকে সাসপেন্ড করতে পারি বা চাকরি থেকে বের করে দিতে পারি। সেটা কি জানেন? সেটা আপনি করতেই পারেন, এতে আমার আপত্তি নেই। তবে তার আগে এই মানুষটাকে আইনের হাতে আমি তুলে দিতে চাই, যত যাই হোক না কেন। নির্বাণের অনড় কথা শুনে ভিসি থমকালেন। অতঃপর কিছু বলার পূর্বেই সাইবার ট্রাইব্যুনালের টিম এসে হাজির হয় সেখানে। সাইবার টিমকে দেখে নির্বাণ এগিয়ে যায় তারপর এবং কথা বলে রুদ্রকে নিয়ে, তাদের হেফাজতে নেওয়ার আহ্বান জানায়। সাইবার টিমও ফটাফট রুদ্রকে নিজেদের আন্ডারে নিয়ে তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। পালানোর সুযোগ ছিল না বিধায় রুদ্র পালাতে পারেনি, তবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে অযথা চেঁচিয়ে গিয়েছে ঠিকই। নির্বাণ কথা দীর্ঘ না করে তাপসী এবং অচেনা সেই ব্যক্তিটির কাছ থেকে তাদেরকে নিয়ে আপ দেওয়া সকল পোস্টের একটা শিরোনামের ছবি প্রিন্ট আউট করে তুলে দেয় একজন কর্মরত অফিসারের নিকট। অতঃপর একটা মেমোরি চিপ দেয়, যেখানে রুদ্রের কর্মকাণ্ড, তাদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, কথাবার্তা, স্ক্রিনশট, স্ক্রিন ভিডিও সবটাই ছিল। সাথে আজকে সকালে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনার লাইভ ভিডিও ছিল। এছাড়া আরও কিছু বুলি, হ্যারাসমেন্ট, অ্যাবিডিউজের রিপোর্ট, কমপ্লেন ছিল, যেগুলো নির্বাণ অফিসের নিকট সাবমিট করেছে। চোখের পলকে সকল প্রমাণ সাইবার ট্রাইব্যুনাল টিমের হাতে দিয়ে রুদ্রের ওপর সাইবার বুলিং আর মানহানির মামলা পাকাপোক্তভাবে করে ফেলে নির্বাণ। ট্রাইব্যুনাল টিমও প্রমাণ সব বুঝে নিয়ে ভিসি এবং নির্বাণের মাধ্যমে কিছু ফর্মালিটি পূরণ করিয়ে নেয় আর জানান কোনো ধরনের তথ্য লাগলে তারা যেন সাহায্য করতে আগ্রহী হয়। অতঃপর রুদ্রকে তারা নিয়ে যেতে নিলে নির্বাণ তাদের একটু অপেক্ষা করতে বলে এবং স্থির চিত্তে রুদ্রের দিকে এগিয়ে যায়। রুদ্রের কান বরাবর মুখ রেখে বলে, বলেছিলাম না, নিজের সকল কর্মের ফল তুমি পাবে। নাও হিয়ার ইজ দ্য লাস্ট চেকমেট। কথাটা বলেই নির্বাণ রুদ্রের এমন অংশে আঘাত করলো যা কিনা বর্ণনায় প্রকাশ করার মতো নয়। তবে রুদ্রের অবস্থা যে করুণের চেয়েও করুণ, সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। সাইবার টিমের একজন পরিস্থিতি প্রতিকূলে যেতে দেখে দ্রুত নির্বাণকে দূরে সরিয়ে দেয় এবং রুদ্রকে নিয়ে তারা বেরিয়ে আসে। রুদ্রকে নিয়ে যাওয়ার হলে নির্বাণ নিজের রাগ নিয়ন্ত্রণে আনে। অতঃপর পারমিশন নিয়ে নির্বাণ ভিসির রুম থেকে বেরিয়ে আসে এবং একজনের কাছে এসে দাঁড়ায়। তার সাথে হাতে হাত মিলিয়ে হ্যান্ডশেক করে স্মিত মুখে বলে, এত শর্ট নোটিশে আসার জন্য ধন্যবাদ, হেল্প করার জন্য থ্যাঙ্কস।
তুই না থাকলে হয়তো এই সব সম্ভব হতো না আজ। ব্যক্তিটি হেসে বলে, ফর্মালিটি করিস না তো, এসব ব্যাপার না। আর আমার কাজ এইটা, তুই বরং আমার হেল্প করলি এর মতো একটা ক্রিমিনালকে ধরিয়ে দিয়ে। নির্বাণ বলো, তবুও মৃন্ময়, তোর হেল্প ছাড়া পসিবল ছিল না। মৃন্ময় পুনরায় বলে ওঠে, হয়েছে, আর পেড়া খেতে হবে না, বাকিটা আমি দেখে নিচ্ছি। ওকে, বাট মেক শিওর ও যাতে কঠোর থেকে কঠোরতর শাস্তি পায়। পাবে, চিন্তা করিস না। তা বাসায় যাস কিন্তু, মা প্রায়ই তোর কথা জিজ্ঞাসা করে। আর এবার আসলে ভাবিকে সাথে নিয়ে আসিস। বিয়ে শাদী করে তো বউকে একদম লুকিয়েই রেখেছিস। নির্বাণ বলো, ইনশাল্লাহ নিব একদিন। তুই বাসায় আসিস সুযোগ হলে। আচ্ছা, আসি তাহলে, এখন কাজ আছে। নির্বাণ সম্মতি জানাতেই মৃন্ময় চলে যায়। মৃন্ময় হচ্ছে নির্বাণের স্কুল লাইফের বন্ধু। দুজনের মধ্যকার সম্পর্ক ভালো হওয়ায় যোগাযোগ বিদ্যমান ছিল। মৃন্ময় সাইবার ট্রাইব্যুনালের একজন অফিসার হওয়ার সুবাদে রুদ্রের সকল কর্মকাণ্ডের সম্পর্কে জানার পর নির্বাণ যখন মৃন্ময়ের সাথে যোগাযোগ করে, তখন মৃন্ময় ওকে বলে দেয় কিভাবে তথ্য সংগ্রহ করতে হবে আর কিভাবে সেটা গোছাতে হবে। সেই সাথে চলমান ঘটনার যাবতীয় প্রমাণ একত্রে জমা করে রিপোর্ট করার বুদ্ধি মৃন্ময়ই দেয়। এমনকি প্রমাণ জোগাড় করতেও সাহায্য করে, যার দরুন বিষয়টা হ্যান্ডেল করা নির্বাণের পক্ষে সহজ হয়ে ওঠে। নির্বাণ দীর্ঘশ্বাস ফেলে। এখনো অনেক কাজ বাকি, অগোছালো রয়েই গিয়েছে কিছু বিষয়, সেগুলো গোছাতে হবে। সব যে এখানেই শেষ না, তবে আপাতত এইসব নিয়ে নির্বাণের মাথা ব্যথা নেই। স্পর্শীকে একবার দেখা প্রয়োজন তার। ঘটন ঘণ্টাখানেক আগে সেখানে বসিয়ে রেখে এসেছিল, আরাম করতে আর বের হতো না। যদিও নির্বাণ মুখে বলেছিল অন্য কথা, তবে তার মূল উদ্দেশ্য ছিল স্পর্শীকে এইসব ঝামেলা থেকে দূরে রাখা। সে চাচ্ছিল না কোনো ধরনের ভোগান্তিতে সে পড়ুক বা তাকে আর কোনো কথা শুনতে হোক। তাই স্পর্শীকে এইসব হতে দূরে রাখতেই রুমে রেখে আসে আর নিজেই সব দিক সামাল দিতে ব্যস্ত হয়ে পড়ে। এখন স্পর্শী কি করছে কে জানে। যদি খারাপ লাগে বা কিছু দরকার হয়, কেয়া বা নিধি তো নেই ওর পাশে। একরাশ দুশ্চিন্তা নিয়ে নির্বাণ দ্রুত পায়ে এগিয়ে গেল তাপসীর কেবিনের দিকে। কেবিনের সামনে এসে দরজা খুলে স্পর্শীর নাম নিতে গিয়েও থমকে গেল। চোখ বোলালো চারিদিকে, রুমটি নীরব শূন্য, নেই সেখানে কেউ। ক্ষণেই নির্বাণের ভুরু কুঁচকে এলো, প্রশ্ন জাগলো, স্পর্শী কোথায়? মধ্যাহ্নের পরবর্তী প্রহরের শুভ্র নীল অন্তরিক্ষ হলো মেহেদি রাঙা, লাল হলুদের অপার্থিব মিশ্রণ ভাসমান তুলোরাশির আঁকে বাঁকে। নীরদ বাহন স্থির শান্ত, ঘর্মাক্ত নগরী, অনড় গাছের পাতা, তপ্ত গুমট পরিবেশ, তবু কোথাও যেন এক বুক শীতলতা বিরাজমান। জানালার কিনার ঘেঁষে লোহা সিকের গায়ে মাথায় হেলিয়ে দিল স্পর্শী। নয়ন দুটি নিস্তেজতা নিষ্প্রাণতায় ঘেরা, মন জড়ানো মিয়মানে। ভালো লাগছে না তার কিছুই, তিক্ত লাগছে সব। স্মৃতিচারণে ভাসছে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাগুলো, চেয়েও ভুলতে পারছে না সে। নেত্র পল্লব এক করলো স্পর্শী, ভাবতে থাকলো কিছু প্রহর পূর্বের ঘটনা। ভার্সিটিতে থাকাকালীন সকল ঘটনা তাকে আরো পীড়িত করছিল, মনে করিয়ে দিচ্ছিল সকল অপমান লাঞ্ছনা অবজ্ঞা। দম বন্ধ হয়ে আসছিল তার সেই বদ্ধ রুমে। ছন্ন ছাড়া উন্মাদ হয়ে উঠেছিল অনুভূতি। হয়তো আর কিছু সেখানে থাকলে রুদ্ধশ্বাস অবস্থা হতো। নিজের সকল ভাবনা অনুভূতি হতে মুক্তি পেতে তখন কাউকে না কিছু বলে নিজে নিজেই বাসায় চলে এসেছিল সে। কিন্তু অপ্রিয় জিনিসগুলো কি আর সহজেই পিছু ছাড়ে? রক্ষে তো আর বাসায় এসেও হয়নি তার। পূর্বে কোনো ক্রমে হয়তো স্পর্শীর হাত লেগে ওয়াইফাইয়ের সফটওয়্যারটি অন হয়ে গিয়েছিল, যার ফলস্বরূপ বাসার স্ত্রী সীমানায় আসতে না আসতেই তার মোবাইলের সাথে আপনা আপনি ওয়াইফাই নেটওয়ার্কটি কানেক্টেড হয়ে যায় আর নোটিফিকেশনের জোয়ার হানা দেয়। স্পর্শী তখন চেয়েও কোনো কিছু অদেখা করতে পারেনি। স্বেচ্ছায় ফেসবুকে ঢুকে পড়ে সে। অতঃপর দেখে বিভিন্ন পোস্টের ওপর নিচে তাকে মেনশন দেওয়া হয়েছে অশ্রাব্য ভাষায়।
কমেন্ট সেকশনে অশ্রাব্য কুরুচি সম্পূর্ণ ভাষায় যা নয় তাই বলা হয়েছে। সেখানে এমন এমন কথা তার জন্য ব্যবহার করা হয়েছিল যে একটা সময় স্পর্শীর মন মানসিকতা মনোবল দুর্বল হয়ে যায়। হীনমন্যতা বাস করে তার মনে। পরবর্তীতে স্পর্শী নিজের সকল অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে মোবাইলটা বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। আকস্মিক রিংটোন বেজে ওঠে। স্পর্শীর নয়ন দুটি কপট খুলে তাকায়। এক পলক তাকালো সেই দিকে। জানালার ধার থেকে উঠে দাঁড়াতে আলসেমিটা লেগেছিল বলে স্পর্শী উঠল না। বাজতে দিল মুঠো ফোনটি। অপেক্ষা করলো পরিবেশ পুনরায় নিভৃত হওয়ায়। সামান্য সময়ের জন্য তা হলেও তবে স্থায়ী হলো না। পুনরায় বেজে উঠল ফোনটি। একবার দুইবার নয়, কয়েকবার। পরিশেষে স্পর্শী অবসন্ন হয়ে উঠে গিয়ে ফোনটা হাতে নিল। পর্দায় নির্বাণের নামটি দেখে ঘন নিঃশ্বাস ফেলল সে। কারোর সাথে কথা বলার মন মানসিকতা নেই বলে স্পর্শী চাইল অল্পতে কথা শেষ করতে। তাই সে কলটা রিসিভ করে বলল, আমি বাসায় আছি, ঠিক আছি, চিন্তা করবেন না। প্রত্যুত্তরে নির্বাণ উষ্ণহীনতা কণ্ঠে বলল, আচ্ছা। স্পর্শী থমকালো। ললাটের মাঝ বরাবর পড়ল দৃষ্টভাজ। শুধু আচ্ছা, আর কিছুই না। বিষয়টা নিয়ে আর কিছু ভাববার পূর্বেই কলটা ডিসকানেক্ট হলো। সাথে সাথেই রাশভারী কৃষ্ণ মেঘ আচ্ছাদিত হলো কারোর মন। বিষণ্ণ নারীর নয়ন হলো অভিমানের টইটম্বুর। সে না হয় কথা বলতে চায়নি, তাই বলে কি নির্বাণ একটুও কথা বলার চেষ্টা করবে না, খোঁজ নিবে না? সে কি এতটাই তুচ্ছ তাচ্ছিল্য মানুষ তার নিকট? প্রশ্নগুলো মস্তিষ্কে বিচরণ করার পর মুহূর্তেই ভাবনায় এলো, সেই তো চাচ্ছিল না কথা বলতে। তাহলে এখন যখন নির্বাণ কথা না বাড়িয়ে রেখে দিয়েছে, তার কেন খারাপ লাগছে, অভিমান হচ্ছে? উত্তর জানে না সে। শুধু জানে তার সবকিছু এখন বিষাদ তেতো লাগছে। স্পর্শী ফোনটা অফ করে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। বালিশে মুখ চেপে শুতেই কারণে অকারণে আখি কোণ থেকে উষ্ণ জলবিন্দু গড়িয়ে পড়ল। রক্তিম হয়ে এলো নয়নের স্রেতাভাব অংশ। জ্বালা শুরু হতেই নেত্র পল্লব এক করে নিল স্পর্শী। জোরপূর্বক অশ্রুগুলো আটকানোর ক্ষুদ্র চেষ্টা। কিছুক্ষণ পর পার্সিয়া এলো। স্পর্শীকে শুয়ে থাকতে দেখে এগিয়ে গেল ওর কাছে। বিছানায় উঠে মাথার পাশে এসে বসে মৃদু শব্দ করে স্পর্শীকে ডাকতে থাকলো। স্পর্শীর হাতে মাথা ঘেঁষল একটু স্নেহের আশায়। চোখ খুলে সামনে পার্সিয়াকে দেখে স্পর্শীর নিজের ক্ষোভ বের করার জায়গায় যেন পেল। সে পার্সিয়াকে এক ধমক দিয়ে বলল, এখানে কি করছিস তুই? বেরিয়ে যা আমার রুম থেকে। আসবি না আমার কাছে, বেরিয়ে যা বলছি। শেষের কথাটি স্পর্শী এত জোরে বলল যে পার্সিয়া কেঁপে উঠে এক লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়ল। কিছু সময় স্পর্শীর পানে ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে নিজেও একরাশ অভিমান নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। পার্সিয়া চলে যেতেই স্পর্শী পুনরায় চোখ বুজিয়ে নিল। পর মুহূর্তেই তার মনে হলো সে তো দরজা আটকে রেখেছিল। পার্সিয়া রুমের ভেতরে ঢুকলো কিভাবে? স্পর্শী দ্রুত চোখ খুলে মাথা ঘোরালো। দরজার সামনে নির্বাণকে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কুঞ্চিত হলো তার। নির্বাণ এক হাত পকেটে ঢুকিয়ে নিষ্পলক চাহনিতে তাকিয়েছে তার পানে। স্পর্শী থমকালো। সামনে দাঁড়িয়ে থাকা মানবটিকে কল্পনা বলে ধরে নিল, কিন্তু যখন বুঝতে পারল মানুষটা বাস্তব, মুখ ঘুরিয়ে নিল সে। তীব্র অভিমান নিয়ে মনে মনে আওড়ালো, আপনি এখানে কেন? চলে যান। চাই না আপনাকে আমি এখন আমার পাশে। কিন্তু মুখে রইল মৌন। একটা শব্দ পর্যন্ত উচ্চারণ হলো না কণ্ঠনালী হতে। নির্বাণ দীর্ঘ শ্বাস ফেলল। দরজা আটকে এগিয়ে গেল স্পর্শীর দিকে। স্পর্শী আগে দরজা নক করেনি বলেই নির্বাণ নির্দ্বিধায় রুমে প্রবেশ করতে পারে। না হলে সে বেশ কাঠখড় পোড়াতে হতো, তা দেখেই বোঝা যাচ্ছে। তবে নির্বাণ স্পর্শীর কাজে আজ বেশ রেগে আছে। এভাবে না বলে কেউ আসে? রুমে তখন স্পর্শীকে না দেখে কতটা ভয় পেয়ে গিয়েছিল সে। মনের মাঝে না চাইতেও অপ্রীতিকর ঘটনাগুলো বাসা বাঁধতে শুরু করেছিল।
যদি নির্বাণ তখন সালেহাকে ফোন না করে স্পর্শীর কথা জিজ্ঞাসা না করত, তাহলে হয়তো দুশ্চিন্তায় শেষ হয়ে যেত সে। যদিও ফোন করার পর সাহেলা ভেবেছিল স্পর্শী এবং নির্বাণের মধ্যে মনোমালিন্য হয়েছে, তবে নির্বাণ সেটা সামলে নেয়, অন্য এক বুঝ দিয়ে দেয় তাকে। অন্যথায় এক বিশ্রী রকম অবস্থায় পড়তে হতো তাকে। নির্বাণ স্পর্শীর সামনে এসে রাগান্বিত কণ্ঠে জিজ্ঞাসা করে, তুমি না বলে চলে এসেছো কেন? স্পর্শী প্রতিউত্তর করলো না, চুপ থাকলো। নির্বাণ পুনরায় শানিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, স্পর্শী, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি, এভাবে চলে এসেছো কেন? এত বেপরোয়া কেন তুমি? স্পর্শী এবারও নিরুত্তর রইল। নির্বাণ বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো স্পর্শীর উত্তরের, কিন্তু ফলাফল শূন্যের কোঠা হতে অনড়। আকস্মাৎ ফোঁপানোর আওয়াজ কর্ণকুহরে প্রতিধ্বনিত হতে বক্ষ কেঁপে উঠল তার। উষ্ণ দৃষ্টিতে হিমানির প্রলেপ পড়ে। নির্বাণ সন্তর্পণে স্পর্শীর মাথার কাছে বসে তার চুলে হাত গলিয়ে দিল। কণ্ঠস্বর হলো খুব আদুরে, আমি কি একবারও বকেছি তোমায়? কাঁদছো কেন এভাবে তুমি? স্পর্শী নীরব জারির হয়ে নোনা জল বিসর্জন দিয়েই গেল। নির্বাণ আবারও বলল, তুমি না বলে চলে আসায় আমি কতটা চিন্তায় পড়ে গিয়েছিলাম জানো? তাই এখন রাগ সামলাতে পারিনি, সরি। স্পর্শী কিছু না বলে পাশ ফিরে নির্বাণের কোমরটা জড়িয়ে ধরে মুখ গুজে নেয় পাশে। অশ্রুতে ভিজিয়ে দিতে থাকে শার্টের একাংশ। নির্বাণ বিহ্বলিত হয়ে বলে, আরে বাবা, বললাম তো সরি, এবার কান্না থামাও। স্পর্শী স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলে, আমি আপনার কথার জন্য কাঁদছি না। কথাটা শুনে নির্বাণ ভুরু কুঁচকে যায়। তাহলে কেন কান্না করছো? সব কিছুর কথা ভেবে। আমার ভালো লাগছে না, কিছু অস্বস্তি লাগছে। সবার ওইসব অকথ্য ভাষা মনে পড়লেই নিজেকে নিয়ে নিজের এখন বিশ্রী অনুভূতি হচ্ছে। নির্বাণের এবার বুঝতে দেরি নেই, মেয়েটা এতক্ষণে কাউকে আঁকড়ে ধরার আশায় বসেছিল, যার দরুন ভরসার হাত নিকটে পাওয়া মাত্রই তার লুকায়িত অনুভূতিগুলো চোখের জল একেবারে রূপে বেরিয়ে এলো। নির্বাণ অনিমেষ কণ্ঠে বলে, ভেবো না ওসব নিয়ে। কেউ এখন আজ আর আজে বাজে কথা বলবে না এইসব নিয়ে। সব ঠিক হয়ে গিয়েছে। আদৌ কি সব ঠিক হয়ে গিয়েছে? ছবিগুলো সবই তো সেই রকম রয়ে গিয়েছে। আজ রাতের মধ্যে সব জায়গা থেকে আমাদের ছবি ডিলিট হয়ে যাবে, চিন্তা করো না। তোমার সম্পর্ক আর আমার সম্পর্ক আজকের মধ্যে সকলে জেনে যাবে, কেউ আর ভুল বুঝবে না। স্পর্শী কিছুই বলল না, নীরবে নির্বাণের এক পার্শ্বের শার্টটা শক্ত করে চেপে ধরল। নির্বাণ স্পর্শীর চোখ মুছে দিয়ে বলে, তোমার অশ্রু তোমার কাছে দামি না হলেও কারোর জন্য কিন্তু অতি মূল্যবান। অপচয় করো না এভাবে, কষ্ট হয় তো। স্পর্শীর কান্না থেমে গেল তখনই। কথাগুলো সোজা গিয়ে তার বক্ষস্থলে গিয়ে ঠেকল। লাজ দেখা দিল চোখে মুখে। সান্নিধ্যে এসে নিভৃত মুখ লোকালো। স্পর্শীকে মুহূর্তেই বিড়াল ছানার ন্যায় গুটিয়ে যেতে দেখে নির্বাণ হাসল। কোথায় ভেবেছিল মেয়েটাকে আজ শাসন করবে সে, আর বকবেও। আচ্ছা, অথচ তার নয়নে 2 ফোঁটা জল দেখে সব হাওয়ায় মিলিয়ে গেল। আর এমন হবেই বা না কেন? যে মনোহরণীর নীরবতার মানে আঙ্গিনায় প্রণয় প্রত্যুষের সূত্রপাত ঘটিয়েছে, তার কান্না অবহেলা করার সাধ্য কি তার আছে? নেই তো, একদমই নেই। নির্বাণ স্পর্শীর নেত্র পল্লবে আলতো করে অধর ছোঁয়ালে, অতঃপর আন মনে বলল, আমার জন্য আর কখনো কোনো দিনও তোমায় যাতে কথা শুনতে না হয় সেই ব্যবস্থা আমি করছি। এই তো আর কিছু প্রহরের ব্যাপার, এরপর সব ঠিক হয়ে যাবে। নিশুতির শেষ প্রহর কাটিয়ে উদয় হলো নতুন প্রভাতের। পাখির কলরবে মুখরিত পরিবেশ, স্নিগ্ধ নরম আলোক রশ্মি ধীরে ধীরে প্রতাপ পেতেই ব্যস্ত হয়ে উঠল নগরী। পেছনের কথা ভুলে নতুন কিছুর সন্ধানে বেরোলো মানব মানবী। নিত্য দিনকার ন্যায় চলল সব, ব্যতিক্রম দেখা দিল না কিছুই। কিন্তু যাদের জীবনে বিগত দিনগুলো ছাপ ফেলে গিয়েছে, আজকের প্রভাত তাদের জন্য ভিন্ন হয়ে দাঁড়ালো।
জীবনের মোড় ঘুরল এখান থেকেই। বিগত দিন ভার্সিটির প্রাঙ্গণ কোলাহলে পরিপূর্ণ হলেও আজ বেশ শান্ত এবং ক্ষান্ত। কাউকে নিয়ে কোনো রূপ অপ্রাসঙ্গিক কথা নেই কারোর মুখে। দৃষ্টিতে হীনতা নেই, অবজ্ঞা নেই, আছে শুধু নমনীয়তা আর শ্রদ্ধা। কিন্তু তবুও যা ঘটার তা তো ঘটেই গিয়েছে, এখন আর কিছু না বলেই বা কি হবে। ভিসির সামনে দাঁড়িয়ে আছে নির্বাণ, চোখে মুখে কাঠিন্য ভাব স্পষ্ট। ভিসিও কড়া কণ্ঠে নিজের বক্তব্য রাখেন। শিক্ষক ছাত্রীর সম্পর্ক অভিভাবকের তুল্য, সেই সম্পর্ক আপনি হীন করেছেন মিস্টার সায়েদ। একজন শিক্ষক হয়ে নিজের ছাত্রীকে বিয়ে করেছেন আপনি, যা অন্যায়। এমনটা বলেই গার্ডিয়ানরা অভিযোগ জানাচ্ছে আমাদের নিকট। যদিও এই বিষয়টা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, শিক্ষক স্টুডেন্ট বিয়ে করতেই পারে, তবে কালকের ঘটনাকে ঘিরে একটু ঝামেলা হয়ে গিয়েছে। গার্ডিয়ানরা সবাই অন্য নজরে বিষয়টা দেখছে। আবার অথরিটির মিটিংয়েও এই প্রসঙ্গ নিয়ে সহস্রাধিক প্রশ্ন উঠেছে। আপনি নিজের হাতে পাওয়ার তুলে নিয়ে আমার অনুমতি ছাড়াই ভার্সিটির ভেতরে পুলিশ ডেকেছেন, যা সকলের কাছে দৃষ্টিকটু লেগেছে। তাই এখন সবাই এই সিদ্ধান্তে আসতে চাচ্ছে। নির্বাণ নির্বিকার ভঙ্গিতে বলে, সেটার প্রয়োজন হবে না, আমি আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আর সেটা কি? নির্বাণ টেবিলের ওপরে একটা বাদামি রঙের খাম রেখে স্থির চিত্তে সামনের দিকে এগিয়ে বলে, আই অ্যাম রিজাইন। ভিসি বিস্মিত হয়ে বলল, জি? আমি চাকরিটা ছাড়তে চাচ্ছি, এইটা আমার রেজিগনেশন লেটার। আর ইউ শিওর অ্যাবাউট দিস? নির্বাণের কণ্ঠ অনড়। 100%। আবার ভেবে দেখুন, আমরা কিন্তু আপনাকে বের করে দেওয়ার কথা ভাবছিলাম না, কিছুদিনের বিরতি দেওয়ার কথাই ভাবছিলাম। সপ্তাহখানেকের ব্যবধানে আপনি কিন্তু আবারও জয়েন করতে পারবেন। বিষয়টা এখন আমার চাকরির না, আমার সম্মানের। তাই আমি আর দ্বিতীয় কোনো ভাবনায় যেতে চাচ্ছি না, আশা করি বুঝবেন। ভিসি আর কিছুই বলল না, মৌনতা বুঝিয়ে রাখলেন। নির্বাণ কথোপকথন দীর্ঘ করল না, অনুমতি নিয়ে বেরিয়ে আসলো সে। আপাতত তার সমস্ত কাজ এখানেই শেষ। চলতি সময়ের মধ্যেই যেন সূর্যকরোজ্জ্বল গগনের মনক্ষুণ্ণ হলো। আধার নামলো মেঘের কোল জুড়ে। শেফালি ফুলের নরম গায়ে অনিল আঁচড় কাটতেই দোলায়মান হলো তারা। কয়েকটা ঝরে পড়ল নিমিষেই। ঝপাঝপ শব্দ করে শালিকের দল উড়ে গেল দিগন্তে। হয়তো আজ ধরনীর বুক জুড়ে নামবে এক মুঠো শীতলতা। বদ্ধ এক কক্ষে, হাতে উষ্ণ কফির কাপটি চেপে নির্বাণ কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সকল কিছু তাপসীকে খুলে বলল। অতঃপর জানালার বাহিরে তাকিয়ে দেখতে থাকলো বিষণ্ণ আকাশটিকে। পাশেই তাপসী দুই হাতের মাঝে কফির কাপটি চেপে ধরে অপ্রসন্ন কণ্ঠে বললেন, ভিসি স্যার এইটা কিভাবে বলতে পারলেন যে আপনি শিক্ষক ছাত্রীর সম্পর্ক হীন করেছেন? এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত? তাহলে তো বলাই চলে পৃথিবীর সব শিক্ষকই এই হীন কাজটি করেছেন, কেননা তারাও কোনো না কোনো স্টুডেন্টকেই বিয়ে করেছেন। এখন কি সবাইকে সাসপেন্ড করবেন? হ্যাঁ, বুঝি না রে ভাই। হাস্যকর লাগলো ব্যাপারটা আমার কাছে। নির্বাণ স্মিত হাসল। আপনি এখনো ধরতে পারেননি বিষয়টা? শিক্ষক ছাত্রীর সম্পর্কটা অজুহাত মাত্র দেখিয়েছেন তিনি। আসল কাহিনী হচ্ছে, আমি সামান্য একজন লেকচারার হয়ে তার পারমিশন ছাড়াই ট্রাইব্যুনালদেরকে ডেকেছিলাম আর তাকে কিছু না জানিয়ে কাহিনী করেছিলাম। সেটাই তার ইগোতে লেগেছিল, যার জন্য তিনি মিটিংয়ে নিয়ে নিজ থেকেই আমার কথা উঠিয়ে নিজের সকল সিদ্ধান্ত নিয়েছেন। আর তিনি এইসব করেছেন শুধুমাত্র নিজের পাওয়ার দেখাতে। কিন্তু সে তো আর জানে না ভেতরের খবর কোনোটাই আমার অজানা নয়। আজব তো, এটা কি কোনো কথা নাকি? আপনি নিজেই একবার ভাবুন, তার যদি শিক্ষক ছাত্রীর বিয়ে নিয়ে সমস্যা হতো, তাহলে মুহিব স্যারের বিয়েতে গিয়ে তিনি এক হাঁড়ি দই খেয়ে শেষ করতেন নাকি? মুহিব স্যারও তো এই ভার্সিটিরই অন্য ডিপার্টমেন্টের এক ছাত্রীকে বিয়ে করেছেন, তাও ঘটা করেই। কথাটা কিন্তু তখনও কম ওঠেনি, বেশ সমালোচনায় ছিলেন তিনি। তবে সেটা নিয়ে কি ভিসি স্যারের মাথা ব্যথা হতে দেখেছেন? না, কারণ ভিসি আর ভার্সিটির লেভেলে এই বিষয়টা অতি সাধারণ হয়ে উঠেছে।
যদিও পাশে লোকে সব জায়গায় কথা বলে, সবাই সবকিছু ভালো চোখে নাও নিতে পারে। আর এখনো এমন কিছু মানুষ আছে যারা শিক্ষক ছাত্রীর বিয়ে ভালো চোখে দেখে না। তাপসী ভুরু কুঞ্চিত করে তাকালেন। তা না হয় বুঝলাম, কিন্তু আপনি কি তাহলে লোকভয়ে ছেড়ে দিলেন চাকরিটা? নির্বাণ দৃষ্টিটা কফির কাপটায় নিবদ্ধ করে বলল, ভুল বললেন। লোকভয় আমার মধ্যে কোনো কালেই ছিল না, আর থাকবেও না। আমি চাকরিটা ছেড়েছি অন্য কারণে। তাপসী কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করল, কি সেই কারণ? মন উঠে গিয়েছে এই প্রফেশন থেকে। আগের মতো সেই টান আমি অনুভব করি না। কালক্রমে রিজাইন আমি করতামই, হয়তো আজ না করে 1 মাস পর করতাম। পার্থক্য শুধু এখানেই। বুঝলাম। তবে আপনি যখন সব জানতেন, তখন ভিসি স্যারের মুখের উপরে কিছু বললেন না কেন? তার সাথে তর্কে জড়ানোর ইচ্ছে আমার ছিল না। বললেন তো কত কিছুই বলা যায়। হয়তো আজ মুখ খুললে এমন কিছু বলে ফেলতাম যা তিনি সহ্য করতে পারতেন না। তখন আবার বিশ্রী এক ঘটনা ঘটে যেত। তাপসী এবার দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি পারেনও বটে। তা আপনার কি মনে হয় স্যারের মুখের উপরে রেজিগনেশন লেটার দিয়ে এসেছেন, তিনি ঝামেলা করবেন না? নির্বাণ কাঁপে আলতোভাবে অধর ছুঁয়ে নির্বিকার কণ্ঠে বলল, ঝামেলা করার সুযোগ নেই তার কাছে, ঠিক আছে? কারণ আমি এখানকার সাধারণ একজন লেকচারার, কোনো প্রফেসর না যে যখন তখন রিজাইন করতে পারবো না, বা তিনি আমার উপরে কোনো অ্যালিগেশন লাগিয়ে ঝামেলা সৃষ্টি করবেন। আসেন আর কতদিন? মাস শেষ হওয়া পর্যন্তই আসছি। তাপসী আড়ষ্ট কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তার মানে আর 1 সপ্তাহ? হ্যাঁ। এরপর কি করবেন ভেবেছেন? নির্বাণ এক পলক তাকালো তাপসীর দিকে। পরিকল্পনা আছে একটা। যদি সেটার মতোই সব হয়, তাহলে সেটেল হয়ে বেশি সময় লাগবে না আশা করি। যাক, ভালোই। নির্বাণ স্মিত মুখে তাকিয়ে কফির কাপটা টেবিলের ওপরে রেখে বলল, এখন উঠি, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। থ্যাঙ্কস ফর দ্য কফি। তাপসী মৃদু হাসল। নির্বাণ সেটা টেবিলের ওপর থেকে নিজের বই নিয়ে বেরিয়ে গেল। কলা ভবনের বারান্দা দিয়ে হেঁটে যাওয়ার সময় কিঞ্চিত সময়ের জন্য দাঁড়ালো। নিষ্প্রভ চাহনিতে তাকালো সুদূরে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা বটমূলটার দিকে। তারই নিচে বন্ধু মহলের আড্ডায় স্পর্শী ম্লান মুখে বসে আছে। মাঝে মধ্যে বন্ধু মহলের কথায় মিথ্যা হাসি ফুটিয়ে তুলেছে ঠোঁটের কোণে। বুঝতে দেরি নেই, বিগত দিনের ঘটনা থেকে এখনো ঠিকঠাক বেরিয়ে আসতে পারেনি মেয়েটি। রেশ রয়ে গিয়েছে এখনো। যদিও মেয়েটাকে সে কয়েকদিন ভার্সিটিতে আসতে নিষেধ করেছিল, সাথে কোনো কিছু নিয়ে মন খারাপ করতেও, কিন্তু মেয়েটা তার কথা শুনলো তো। বড্ড অবাধ্য সে। এই যে এখনো বোঝা হয়ে আছে সবার মাঝে। ঠান্ডা হাওয়া গায়ে লেগে গেল, তার ওপর কখন ঝুম বৃষ্টি নেমে পড়ে যাবে কে জানে। বুদ্ধিশুদ্ধিও বোধহয় লোপ পাচ্ছে মেয়েটার। স্পর্শীকে নিয়ে কি যেন করবে নির্বাণ কে জানে। দীর্ঘশ্বাস ফেলল সে। পকেট থেকে মোবাইলটা বের করে দ্রুত কয়েকটা শানিত শব্দে বাক্য এঁটে একটা মেসেজ পাঠিয়ে দিল স্পর্শীকে। অতঃপর মুঠোফোনটা পকেটে পুরে হাঁটা দিল ক্লাসের দিকে। আকাশ জুড়ে তখন কৃষ্ণ মেঘের রাজত্ব। দিবালোক হয়েও যেন নিশুতি রাতের প্রহর চলছে। কিঞ্চিত সময় যেতে না যেতেই গা ঝাঁকুনি দিয়ে এক পশলা বৃষ্টি নামল তপ্ত ধারার মধ্যখানে। আলতোভাবে ছুঁয়ে সিক্ত করে তুলল শুভ্রতায় মোড়ানো কোমল ফুলের গা। অকৃত্রিম ঘ্রাণে মাতোয়ারা হলো আশপাশ। নিজের মন ভোলাতে বিষণ্ণ চিত্তে সামনের দিকে হাতটা বাড়িয়ে দিল স্পর্শী। শীতল কণাগুলো ছুঁয়ে দিতে থাকলো মিয়মান নয়নে। আকস্মাতই ফোনটা বেজে উঠল তার। নির্বাণ ফোন দিয়েছে। স্পর্শী ফোনটা তুলতেই নির্বাণ জিজ্ঞাসা করলো, এই কোথায় তুমি? স্পর্শী আশেপাশে তাকিয়ে সে এখন কোথায় তা জানালো নির্বাণকে। জায়গা শনাক্ত করতে পেরে নির্বাণ বলল, সেখানে দাঁড়িয়ে থাকো, আমি আসছি, ভুলেও ভিজবে না। স্পর্শী অবসন্ন কণ্ঠে সম্মতি জানিয়ে ফোনটা রাখলো। কিয়ৎকাল পরই নির্বাণ গাড়ি নিয়ে স্পর্শীর সামনে হাজির হলো। ভেতর দিয়ে গেটটা খুলে দিয়ে স্পর্শীকে দ্রুত ভেতরে এসে বসতে বলল সে। স্পর্শী এক পলক নির্বাণের দিকে তাকিয়ে নীরবে উঠে বসে দরজাটা লাগালো। নির্বাণ,
এবার পকেট থেকে রুমালটা বের করে স্পর্শীর আর্দ্র হাতটি মুছে দিল। অতঃপর মুখে চোখে জমে থাকা বিন্দু বিন্দু জলগুলো মুছে দিল খুব যতনে। কপালের কিনারে আঘাতপ্রাপ্ত স্থানটা দেখে নিল একবার, তাতে পানি ঢুকেছে কিনা। মেয়েটা যে বেখেয়ালি আচরণ করে তার দ্বারা কোনো ভরসা নেই। নির্বাণের চিন্তিত মুখ দেখে স্পর্শী বলল, আমি ঠিক আছি। নির্বাণ তাও সরে আসলো না, ভালো মতো আঘাতটা দেখে নিল আরেকবার। অতঃপর সরে এসে গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে আজ ভার্সিটি আসতে মানা করেছিলাম আমি। স্পর্শী মাথা নত করলো। আজ ভার্সিটিতে আসতে চায়নি সে, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু নোটসের জন্য আর ল্যাব স্যারের আর্জেন্ট ডাক পড়ায় অগত্যা আসতে হলো তাকে। এখন এতে কি করবে সে? মিনমিন কণ্ঠে উত্তর দিল সে, গুরুত্বপূর্ণ কাজ ছিল, আবার ল্যাব স্যারও ডেকেছিলেন সবাইকে, তাই। বুঝেছি, আর বলতে হবে না। সকালে খেয়েছো কিছু? স্পর্শী মাথা দোলালো, যার অর্থ সে খেয়েছে। নির্বাণ এবার আর কিছু না বলে স্পর্শীর সান্নিধ্যে এগিয়ে এসে তার সিট বেল্টটা লাগিয়ে দিল, সাথে সিটটা কিছুটা পেছনের দিকে এলিয়ে দিয়ে বলল, রেস্ট নাও এখন, মাথা কোনো রকমে প্রেশার নিও না। একটু থেমে আবারও বলল, পানি পড়ছে মাথায়, একটু কাপড়টা নামিয়ে দাও, তাহলে পরে মাথা ব্যথা করবে। এখানে আমি বাদে তো আর কেউ নেই, তাই না? স্পর্শী স্মিত মুখে তাকালো, কাপড়টা মাথা থেকে আলগা করে বসলো সিলে। নির্বাণ সেই দিকে আর তেমন একটা গুরুত্ব না দিয়ে গাড়ি চালানো শুরু করলো। কিছু সময় ড্রাইভ করার পরপরই গাড়িটা থামলো। কিছু বুঝে ওঠার পূর্বেই নির্বাণ গাড়ি থেকে নেমে গেল। স্পর্শী সেই দিকেই হতবিহ্বল নয়নে তাকালো। তৎক্ষণাৎই প্রশ্ন জাগলো মনে, আরে হঠাৎ লোকটার হলো কি? এই বৃষ্টির মধ্যে গেল কোথায় সে? প্রশ্নটির জবাব খুঁজে পেতে বেশি অপেক্ষা করতে হলো না স্পর্শীর। কিছু সময়ের ব্যবধানে নির্বাণ একটি পলিথিন হাতে নিয়ে ফেরত এলো। স্পর্শী ভুরু কুঁচকে তাকাতেই নির্বাণ পলিথিনটা স্পর্শীর কোলে দিয়ে নিজের চুলগুলোর মাঝে হাত গলিয়ে মাথায় ঝাঁকালো। অল্প সময়ের ব্যবধানে হলেও বেশ খানিকটা ভিজে গিয়েছে নির্বাণ। স্পর্শী অপ্রসন্ন দৃষ্টিতে সেই দিকেই তাকিয়ে একবার নিজের কোলে তাকালো, আইসক্রিম রাখা আছে তাতে। স্পর্শী সম্বিত হয়ে জিজ্ঞাসা করলো, আপনি এটা আনতে বাহিরে গিয়েছিলেন? হুম। আপনি কি পাগল? বৃষ্টিতে ভিজে কেউ আইসক্রিম আনতে যায়? সমস্যা কি এতে? সমস্যা নেই বলছেন? নেই তো। হঠাৎ এমন পাগলামি করলেন কেন? বৃষ্টির দিনে আইসক্রিম খাওয়া কি তোমার অভ্যাস নয়? স্পর্শী থমকালো, গোল গোল চোখে তাকালো, ঠোঁটের কোণে ফুটল নিরন্তর হাসি। কোনো এক সময় কথায় কথায় স্পর্শী নির্বাণকে জানিয়েছিল বৃষ্টি মুখর দিনে আইসক্রিম খাওয়া তার ছোটবেলার অভ্যাস। প্রায়শ সে বৃষ্টি দেখতে দেখতে বা ভিজতে ভিজতে আইসক্রিম খেতে প্রচণ্ড পছন্দ করে। এমন সময় তার মন খারাপ থাকলেও সেটা ভালো হয়ে যায়। কিন্তু কথাটি সে একবারই বলেছিল নির্বাণকে। সেই হিসাবে মানুষটা সেই কথাটা এখনো অবধি মনে রেখেছে। তা ভাবতেই যেন পারেনি স্পর্শী। বিস্ময় বিহ্বল কণ্ঠে সে বলল, আপনার এখনো মনে আছে কথাটা? নির্বাণ মনে মনে বলতে চাইল, প্রেয়সীর মন ভোলানোর বিষয়বস্তু কি আর ভুলে থাকা যায়? কিন্তু মুখে বলল অন্যভাবে, ভোলার বিষয়বস্তু তো ছিল না যে মনে থাকবে না। স্পর্শী হাসল, কোল থেকে পলিথিনের ব্যাগ থেকে নামিয়ে রেখে নিজের ওড়নার এক পাশে টেনে বলল, এই দিকে আসেন, মাথায় পানি জমে আছে, এখনো মুছে দিচ্ছি। নির্বাণ একবার দরকার নেই বলতে গিয়েও বলল না। স্পর্শী নরম হাতের চাহনিতে আহত হলো, পরাজিত সৈন্যের ন্যায় মাথা ঝুঁকিয়ে দিল। স্পর্শী আর এদিকে সেদিকে না তাকিয়ে নিজের কাজে মন দিল। নির্বাণের চুল ভালো মতো মুছে দিয়ে স্পর্শী ক্ষান্ত হলো। নির্বাণও আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দিল। ততক্ষণে স্পর্শী পলিথিন থেকে কোন আইসক্রিমটা নিয়ে খেয়ে শুরু করলো। নির্বাণ আর চোখে একবার তাকালো স্পর্শীর অধরের কোণে মাধুর্য লেগে থাকতে দেখে। মনটা প্রশান্ত হলো। যদিও প্রণয়ী নারীটি জানতো তার সামান্যটুকু ও হাসির জন্য মানবটি প্রলয়নকারী হয়ে উঠতে পারে, তাহলে হয়তো সে কখনোই মনক্ষুণ্ণ করার স্পর্ধা করতো না। পরিবেশ তখনও দীর্ঘ বর্ষণের প্রেমে মাতাল। দোলায়মান গাছের পাতা, সিক্ততায় মোড়ানো শেফালি শিউলি গা।
নিশুপ্তি পরিবেশে কৃষ্ণ মেঘের ডাক ঝংকার তুলেছে। জানালার ধারে মৃদু শব্দ হচ্ছে। বাতাসের বেগে কেঁপে কেঁপে উঠছে সূক্ষ্ম কাচের কপাট। ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে। স্পর্শীর গা কাটা দিয়ে উঠতেই সামনে খুলে রাখা বইটা স্থির চিত্তে বন্ধ করে উঠে দাঁড়ালো। মাথার উপর ঘূর্ণায়মান যন্ত্রটি বন্ধ করে খালি হাতে খোপা করে বেরোলো রুম থেকে। উদ্দেশ্য পার্সিয়াকে খোঁজা। গতকাল থেকে দেখা নেই তার। স্পর্শী কয়েকবার পার্সিয়ার নাম ধরে ডেকে উঠল, কিন্তু সাড়া মিলল না কোনোবারই। অনেক খোঁজাখুঁজির পর স্পৃহার বিছানার তলায় তার সন্ধান পাওয়া গেল। বিছানার শেষ প্রান্তে গুটিসুটি মেরে বসে আছে সে। স্পর্শী নিচের দিকে মাথা নুইয়ে খুব আদর মাখা কণ্ঠে ডাকলো, হাতে ইশারা করলো, কিন্তু পার্সিয়া আসলো না। মুখ ঘুরিয়ে সেখানেই একগুঁয়ে হয়ে বসে থাকলো। অনেক ডাকাডাকির পরও যখন পার্সিয়া এক চুলও নড়ল না, তখন স্পর্শী হাত বাড়িয়ে ওকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করলো। পার্সিয়া তা দেখে অন্য পাশে ফাঁক দিয়ে বেরিয়ে গেল। স্পর্শীও তৎক্ষণাৎই উঠে দাঁড়ালো। পার্সিয়া এক ঝলক স্পর্শীকে দেখে মুখ ঝামটা মেরে রুম থেকে বেরিয়ে গেল। স্পর্শী বিমূঢ় দৃষ্টিতে তাকালো সেই দিকে। বুঝতে দেরি নেই, তার ক্ষুদ্র মনে পাহাড় সম অভিমান জমেছে। এত সহজে ভাঙার নয়। স্পর্শী দ্রুত পায়ে রুম ছেড়ে বেরিয়ে এলো। পার্সিয়াকে ড্রয়িং রুমের সোফায় অলসভাবে বসে থাকতে দেখে পেছন থেকে গিয়ে তাকে কোলে তুলে নিল। পার্সিয়া প্রথমে কিছু না বলেও স্পর্শীকে দেখা মাত্র নেমে পড়ার জন্য তোড়জোড় লাগালো। স্পর্শী জোর করে পার্সিয়াকে কোলে বসিয়ে অনুনয়ের সুরে বলতে থাকলো, আমার বাচ্চাটা রাগ করেছে আমার সাথে। সরি সোনা, ভুল হয়ে গেছে, এবার আর বকা দিব না। এবারের মতো মাফ করে দাও, সরি। কথাটা বলেই পার্সিয়ার গালের সাথে নিজের গালটা ঘেঁষে দিল সে। কিন্তু তাও পার্সিয়া কোনো প্রতিক্রিয়া দেখালো না। স্পর্শী অবাক হয়ে বলল, বাব্বা, এত রাগ? পার্সিয়া মুখ ঘুরিয়ে নিল, যার অর্থ হ্যাঁ, সে অনেক রাগ তার। একটুও কথা বলবে না সে। স্পর্শী স্মিত মুখে বলল, আচ্ছা বাবা, সরি তো, আর রাগ করে থাকবো না। আমি আর কখনো তোমাকে বকবো না। আরো কতক্ষণ আহ্লাদ কণ্ঠে স্পর্শীকে বানানোর চেষ্টা করলো। সর্বশেষে পার্সিয়ার মন গলল, তবে রাগ সম্পূর্ণ গেল না। সে ম্যাও ম্যাও শব্দ করে অভিযোগের বুলি নিয়ে বসলো। তীব্র আক্রোশ সেই কণ্ঠে। স্পর্শী চুপচাপ শুনলো কথাগুলো আর আনমনে হাসলো। মন্থর গতিতে পার্সিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করলো তাকে। বিড়াল ছানার অবস্থা থেকেই পার্সিয়া স্পর্শীর সাথে আছে। স্পর্শী শুরু থেকেই একদম আদুরে বাচ্চার মতো করে বড় করেছে তাকে, যার জন্য তার টান, ভালোবাসা, অভিমান একটু বেশি স্পর্শীর প্রতি। বাড়ির সকলে তাকে যা ইচ্ছা তাই বলুক, সেটা তার গায়ে না লাগলেও স্পর্শীর সামান্য বকা তার সহ্য হয় না। স্পর্শী পার্সিয়াকে আদর করতে করতে বলল, মানুষ না হয়েও এত রাগ তোর? মানুষ হলে কি করতি কে জানে। পার্সিয়া কি বুঝলো কে জানে, উচ্চ স্বরে চেঁচাতে লাগলো। স্পর্শী নিজের কপাল চাপড়ে বলে, আরে, তোর দুর্নাম করিনি, চেঁচানো বন্ধ কর। পার্সিয়া সরু দৃষ্টিতে তাকালো। স্পর্শী হাসে, এমন করতে থাকলে নির্বাণ কিন্তু তোকে ঘরে জায়গা দিবে না, ভদ্র হয় একটু। এই কথার প্রেক্ষিতে পার্সিয়ার মুখ ছোট হয়ে এলো। সে স্পর্শীর গায়ের সাথে লেগে মৃদু স্বরে ডাকতে থাকলো। স্পর্শী কিছু না বলে ওর সাথে খেলায় মত্ত হলো। ঘন্টা খানেক এভাবে অতিবাহিত হওয়ার পর পার্সিয়া স্পর্শীর কোলে ঘুমিয়ে পড়ল। স্পর্শী পার্সিয়াকে কোলে করে নিজের রুমে এসে শুইয়ে দিল। অতঃপর মুঠো ফোন হাতে নিলে দেখতে পেল স্ক্রিনে নির্বাণের 3টি মিসড কল ভাসছে। স্পর্শী দ্রুত কল ব্যাক করলো। 2বার রিং হতেই নির্বাণ ফোনটা ধরলো। স্পর্শী সালাম দিয়ে দ্রুত বেগে বলতে শুরু করলো, ফোন আমার সাথে ছিল না, তাই কল শুনতে পাইনি আপনার। নির্বাণ সালামের উত্তর দিয়ে ধীরে সুস্থে উত্তর দেয়, ব্যস্ত হতে হবে না, আগেই বুঝেছিলাম বিষয়টা আমি। স্পর্শী চট করে জিজ্ঞাসা করে বসে, আপনি এত বোঝেন কিভাবে বলুন তো? তুমি আপাদ মস্তক আমার মুখস্থ বলে। স্পর্শী থমকালো। সর্বাঙ্গে খেলে যায় সহস্র শিহরণ। মানুষটার প্রত্যেকটা কথাই এমন, না থমকে পারা যায় না। ছোট বাক্য তার, অথচ অনুভূতির রাজ্য সম। স্পর্শীকে চুমু থাকতে দেখে নির্বাণ প্রশ্ন করে, মন এখনো খারাপ? না, ঠিক আছি আমি।
নির্বাণ এই প্রসঙ্গে আর কিছুই জিজ্ঞাসা করলো না, অন্য সংলাপে গেল। শেষে স্পর্শীকে কিছুদিন ভার্সিটিতে আসতে সম্পূর্ণ নিষেধ করলো। স্পর্শী যদিও বা জানতে চাইলো এর কারণ কি, কিন্তু কি মনে করে যেন প্রশ্নটা করলো না, নীরবে সম্মতি জানালো। সময় গড়ালো স্রোতস্বিনীর ন্যায়। দিন পেরিয়ে সপ্তাহ শেষে এলো, ঘনিয়ে এলো কাঙ্ক্ষিত দিন। কোলাহল বাড়ল, গুঞ্জন উঠল সকলের মাঝে, কানে কানে ছড়িয়ে গেল নির্বাণের রিজাইন করার কথা। যদিও এবার কেউ সমালোচনা করার সুযোগ পেল না, তবে আফসোস করলো ঠিকই। যে যাই বলুক না কেন, দিন শেষে সকলের উপলব্ধি এক বিন্দুতে এসেই মিলিত হয় যে একজন ভালো স্যার তারা তাদের মাঝ থেকে হারিয়ে ফেলেছে। অজান্তে খারাপ লাগা কাজ করা শুরু করলো সকলের চিত্তে। বদরাগী হলেও নির্বাণের পড়ানোর ধরন ছিল অন্য সব টিচারদের হতে ভিন্ন। সাথে নির্বাণের দেওয়া নোটসগুলো কার্যকরতা ছিল বেশি। পরীক্ষার আগে তার নোটসগুলো পড়লেই সিলেবাস কভার করতে পারত সকলে। কেউ স্বীকারোক্তি করতে না চাইলেও সত্য এটাই, নির্বাণের যাওয়াটা সকলের কাছে অপ্রত্যাশিত ছিল। এমনটা কেউই চায়নি। তখন দ্বীপ্রহর, রৌদ্রের উত্তাপ মোলায়েম সোনালি কমলাটে রোদ্দুরের ছটা গড়িয়ে পড়েছে বড় বটমূলের ওপর। বাতাসে পুষ্পের পরাগ ভাসন্ত। কৃষ্ণচূড়ার শেষ প্রান্তে এক চড়ুই পাখির দল কিচিরমিচিরে মশগুল। শহীদ স্তম্ভের সামনে নির্বাণকে ঘিরে গোল করে দাঁড়িয়ে আছে কয়েকশো স্টুডেন্ট। অনুনয় সুর করে সকলের একটাই কথা, অন্তিম বিদায় জানাচ্ছে তারা নির্বাণকে। অনেকে অনুরোধ করছে নির্বাণকে থেকে যাওয়ার জন্য, অনেকে আবার নিজের করা ভুলের জন্য ক্ষমা প্রার্থী হচ্ছে। বেশিরভাগ সকলে ধরেই নিয়েছিল নির্বাণ বিগত দিনগুলোয় ঘটে যাওয়া ঘটনায় তাদের ব্যবহার দেখে রুষ্ট হয়ে চলে যাচ্ছে। নির্বাণ যেহেতু তার এবং স্পর্শীর কাবিননামা সোশ্যাল সাইটে দিতে চেয়েছিল, সেহেতু মনে করে তারা কোনো সন্দেহের অবশিষ্ট ছিল না, যার দরুন সকলের মাঝে অনুশোচনা বোধটাই প্রখর ছিল। নির্বাণ সকলকে বুঝ দিয়ে বেশ কিছুক্ষণ কথা বলল, অতঃপর বিদায় নিয়ে ভিড় থেকে বেরিয়ে এসে দূরে নজর যেতেই আটকালো হালকা আকাশি রঙের কামিজ পরিহিত শ্যাম কন্যাটির পানে। মুখ মলিনতায় বেষ্টিত হলেও দৃঢ়, নয়ন দুটি অক্ষি কাছে এক গাদা প্রশ্ন। নির্বাণ স্থির চিত্তে এগিয়ে গেল নারীটির দিকে। নিভৃতে পকেট থেকে গাড়ির চাবিটা বের করে স্পর্শীর হাতে গুজে দিয়ে মৃদু স্বরে বলল, গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। কথাটা বলে নির্বাণ অন্যদিকে চলে গেল, আর স্পর্শী সেই দিকে তাকিয়ে থেকে তপ্ত নিঃশ্বাস ফেলল। দীর্ঘ বিরতি নিয়ে আজই প্রথম ভার্সিটিতে এসেছিল সে। ভার্সিটিতে আসার পরপরই বন্ধু বান্ধব এবং বিভিন্ন জনের কাছ থেকে নির্বাণের রিজাইনের খবরটি পেল সে। প্রথমে কারোর কথায় বিশ্বাস করতে না চাইলেও শেষে এখানে এসে বিশ্বাস করতে হলো নির্বাণ আসলে রিজাইন করেছে। এখন মনের মাঝে একটাই প্রশ্ন থেকে যায়, কেন? স্পর্শী গাড়িতে এসে বসেছে, 15 মিনিট হতে চলল। ঘড়ির কাঁটা টুকটুক করে সামনের দিকে পদার্পণ করেই চলেছে। স্পর্শী সিটে মাথা এলিয়ে আখি পল্লব বন্ধ করে থমকালো। মনের মাঝে তখন তীব্র অভিমান, হাজারো প্রশ্ন। সব প্রশ্নের শেষেই কেন শব্দটা সুবিন্যস্তভাবে এসে লেপ্টে গেছে। অশান্ত মস্তিষ্ক তালগোল পাকাচ্ছে সবকিছু, পরোক্ষভাবে দোষী দেখাচ্ছে তাকে। মিনিট যত গড়ালো স্পর্শীর ধৈর্য ধরে রাখাটা ততই দায়সম হয়ে দাঁড়ালো। আর কিছু সময় যাওয়ার পর আবির্ভাব হলো নির্বাণের। সে গাড়িতে উঠে বসা মাত্রই স্পর্শী চোখ মেলে তাকালো। এক মুহূর্ত বিলম্ব না করে সোজা নির্বাণের দিকে প্রশ্ন ছুড়ে মারে, এর জন্যই আমাকে ভার্সিটিতে আসতে মানা করেছিলেন, যাতে আমি এইসব সম্পর্কে কিছু জানতে না পারি? নির্বাণের নির্বিকার কণ্ঠ, কোন সব? আপনি জব থেকে রিজাইন করেছেন, কিন্তু কেন? আর আমাকে জানাননি কেন? প্রশ্নের বিপরীতে নির্বাণ পাল্টা প্রশ্ন করে, আগে জানালে কি করতে তুমি? রিজাইন নিতে দিতে না আমায়? স্পর্শী তির্যক দৃষ্টিতে তাকায়, কি করতাম জানি না, তবে বিষয়টা আমি আগে জানা উচিত ছিল আমার। হয়তো ছিল। নির্বাণের হিয়ালি দেখে স্পর্শী অপ্রসন্ন কণ্ঠে বলল, তাহলে কেন জানালেন না? টিচার হওয়া না হওয়া আপনার ড্রিম জব ছিল, কেন ছাড়লেন সেটা? কারণ আমি শিওর ছিলাম তোমাকে জানালে তুমি কখনোই আমায় রিজাইন করতে দিতে না, তাই জানাইনি। আর রইল জবের কথা,
সেটা করতে এখন আমার মন টানে না। আমি আরো আগে থেকেই জবটা ছাড়ার কথা ভাবছিলাম। স্পর্শী তৎক্ষণাৎই কোনো প্রশ্ন না করলেও কিয়ৎক্ষণ পরেই বলে ওঠে, আপনার রিজাইনের পেছনে কারণ কি আমি সত্যি করে বলবেন প্লিজ। নির্বাণ হঠাৎ রেগে গেল, পুরুষ কণ্ঠে বলে উঠল, একটু বেশি বোঝো তুমি। আমি একবারও বলেছি কারণ তুমি সব কিছুতে নিজেকে টেনে আনবে না। এই সিদ্ধান্ত নেওয়ার আমার নিজের কিছু কারণ ছিল, ভিন্ন পরিকল্পনা আছে আমার। আজ না হলে কাল আমি ঠিকই রিজাইন করতাম। স্পর্শী মাথা নুইয়ে নিল, ভয়ার্ত মনে সাহস জুগিয়ে বলে, হয়তো আপনার ভিন্ন কারণ ছিল, কিন্তু আমাকে কি একবার বলা যেত না? অন্যের কাছ থেকে কেন জানতে হলো আমায়? সামান্যটুকু ভরসা কি নেই আমার আপনার প্রতি? নির্বাণ স্পর্শীর হাতটা নিজের হাতের মুঠোয় নিল, কণ্ঠস্বর নেমে এলো কয়েক গুণ। তোমাকে কোনো প্রকার টেনশন দিতে চাচ্ছিলাম না, চেয়েছিলাম সব কাজ নীরবে শেষ করে নিতে। কিন্তু শেষে কিভাবে পাঁচ কান হয়ে গেল কথাটা জানা নেই আমার। তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না। স্পর্শী প্রত্যুত্তর করল না। অভিমান কি আর এত সহজে ভাঙে? নির্বাণ নিজের সর্বোচ্চ দিয়ে স্পর্শীকে বোঝানোর চেষ্টা করলো। দীর্ঘ সময় ব্যয় করার পর স্পর্শীর মন একটু গড়ল। সে নরম চোখে তাকালো নির্বাণের পানে। নির্বাণ তা দেখে বলে, এভাবে তাকাচ্ছ কেন? বেকার বলে কি এখন আমায় ত্যায্য বর করার পরিকল্পনা করছো নাকি? নির্বাণের কটাক্ষ ধরতে পেরে স্পর্শী কপট রাগ দেখিয়ে বলে, করলেও কি, লাভ তো আপনারই। বিয়ের দাওয়াত পাবেন একটা, তাও নিজের বইয়ের। এমন ভাগ্য কি আর সবার হয়? নির্বাণ প্রখর দৃষ্টিতে তাকালো, পর মুহূর্তে স্পর্শীর হাত ধরে টান মেরে নিজের সান্নিধ্যে নিয়ে এসে বলে, এমন ভাগ্যের দরকার নেই আমার। শতবার হলেও বিয়ে তুমি আমাকেই করবে। আমি ব্যতীত অন্য কোনো অপশন তোমার লাইফে নেই, মনে থাকে যেন। কথাটা বলে নির্বাণ স্পর্শীকে ছেড়ে দিল। অতঃপর নিজের সিট বেল্টটা লাগিয়ে স্পর্শীর কোল থেকে চাবিটা নিয়ে গাড়ি চালাতে শুরু করে গরম গম কণ্ঠে বলল, নিজের সিট বেল্ট লাগাও স্পর্শী। স্পর্শী হতবিহ্বল নয়নে তাকিয়ে থাকে। এই প্রথম নির্বাণ তার সিট বেল্টটা নিজে থেকে না লাগিয়ে দিয়ে মুখে বলছে, মানে এত রাগ, তাও এই সামান্য কথাতে। স্পর্শী কিছুক্ষণ নীরব থেকে নিজের সিট বেল্টটা লাগালো। তীব্র অভিমান মনে নিয়ে আনমনেই আওড়ালো, রাগ করার কথা কার, আর রাগ করছে কে? ভালোই,